আসসালামু আলাইকুম। চলে এলো Realme C75 আজকে থেকে বাংলাদেশের বাজারে এবং Realme দাবি করছে যে তাদের C সিরিজের ফোনগুলোর মধ্যে এই ফোনটা নাকি খুবই স্পেশাল। আমরাও টেস্টিং করলাম কয়েকদিন থেকে এবং হ্যাঁ, কিছু জিনিস খুবই ইন্টারেস্টিং আছে যেটা এই বাজেট সেগমেন্টে এর আগে আমরা দেখি নাই। তবে কিছু জিনিস এমনও আছে যে আমাদের খুব একটা পছন্দ হয় নাই, আপনাদেরও খুব একটা পছন্দ হবে সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। এবং আমাদের কাজই তো সেটা ভাই, ফোনের ভালো দিকের পাশাপাশি খারাপ দিক আপনাদের সামনে প্রকাশ করে দেওয়া। সো চলে এলাম C75 এর ফুল রিভিউ নিয়ে। আজকে আমরা আলাপ করব এই ফোনের ভালো কি কি দিক রয়েছে, খারাপ কি কি দিক রয়েছে, কাদের জন্য এই ফোনটা ভালো হবে, কাদের জন্য ভালো হবে না। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট এবং আমাদের আরও একটা নাম আছে টাইনাটুনা পাস। চলুন দেখে আসি এই ফোনটা টাইনাটুনা পাস করে নাকি। সবার আগে দাম দিয়ে ভিডিওটা শুরু করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে বুঝতে। 128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 19,999 টাকা, আর 256 ভেরিয়েন্টের দাম হচ্ছে 22,999 টাকা, মানে 20,000 23,000। ফোনটাতে কিছুটা বৈচিত্র্য দেখতে পাচ্ছি এই ডিজাইনে। সি সিরিজের ফোনগুলো ডিজাইন সাধারণত যেমনটা হয়ে থাকে, এটা তার চাইতে একটু ব্যতিক্রমী মনে হয়েছে আমাদের কাছে। খুবই নিট অ্যান্ড ক্লিন, সলিড একটা ফিল পেয়েছি। ক্যামেরা বাম্পটা খুবই প্রিমিয়াম লেগেছে আমার কাছে। মোট দুইটা কালারে ফোনটা পাওয়া যাবে, লাইটনিং গোল্ড এবং স্টর্ম ব্ল্যাক। ফ্রেমটা প্লাস্টিকে, তবে তারা ইলেকট্রোপ্লেটিং করেছে এবং এখানে একটা মেটাল ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। এটা ডিজাইনটা এমন নয় যে এর আগে আমরা এরকম দেখিনি, তবে যাই হোক না কেন এটা দেখতে অনেক ক্লিন লাগছে। এখানে একটা বিশেষ প্যাটার্নও তারা ব্যবহার করেছে, যেটা আলোর বিপরীত দিকে ধরলে ভিজিবল হয়, দেখতে বেশ চমৎকার লাগে। এটা ডিজাইন খুবই সিম্পল বাট স্টিল আপিলিং। আমার কাছে মনে হয় যে অধিকাংশ সবার এই ডিজাইনটা ভালো লাগবে এর সিম্পলিসিটির জন্য। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এর ব্যাক কভার যদি আপনি ব্যবহার না করেন তাহলে ফ্ল্যাট সারফেসে রাখলে ফোনটা কিন্তু এভাবে উইবেল করতে পারে। এটা থিকনেস 8 মিলিমিটারের সামান্য একটু কম। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই কারণে যে এত পাতলা হওয়ার পরও এর মধ্যে তারা 6000 mAh এর ব্যাটারি ইমপ্লিমেন্ট করেছে। টকিং অ্যাবাউট ব্যাটারি, এখানে তারা ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে 45 ওয়াটের, যেটা 20,000 টাকা প্রাইস সেগমেন্টে খুব কম দেখা যায়। একেবারে যে দেখা যায় না তা না, খুব কম দেখা যায়। এটা আমাদের কাছে বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হয়েছে। তার কারণ হলো আমরা এতদিনে 5000 mAh এর সঙ্গে 33 ওয়াট একটা ভালো কম্বো বলতাম, বাট ওই স্ট্যান্ডার্ডটা এখন আরও ইমপ্রুভ হয়েছে। এখন 6000 mAh এর সঙ্গে 45 ওয়াট জিনিসটা আমার মনে হয় বেশ ভালো একটা কম্বো হতে যাচ্ছে সামনে। এই ফোনটার ডিউরেবিলিটি নিয়ে কিন্তু রিয়েলমি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং এই জিনিসটা তারা বেশ প্রমোটও করছে। তার পেছনে কারণও রয়েছে। এখানে IP66, IP68, IP69 ভাই সব রেটিং আছে, মানে পানি এর মধ্যে প্রবেশ করবে না। আরও রয়েছে আর্মর শেল প্রোটেকশন। এই জিনিসটা কি? এই জিনিসটা শুধুমাত্র যে এটার বডির প্রোটেকশন তা না, এর ডিসপ্লেতেও কিন্তু আর্মর শেলের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এর ফলে এই ফোনটা মোটামুটি মানে অন্যান্য ফোনের চাইতে একটু বেশি নিজেকে রক্ষা করতে পারবে। তাছাড়া টিউবির রেইনল্যান্ডের কাছ থেকে এই ফোনটা রাগেড স্মার্টফোনের সার্টিফিকেশনও পেয়েছে। আরও রয়েছে মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্স। তার মানে বোঝাই যাচ্ছে যে এই ফোনটা এই বাজেটের অন্যান্য ফোনের চাইতে একটু বেশি চাপ নিতে পারবে। তারপরও আমি বলি কি ভাই, এসব সার্টিফিকেশন খুব বেশি বিশ্বাস করার দরকার নাই। খুব বেশি বিশ্বাস করলে যেটা হবে, আপনার কাছে মনে হবে যে এটা আছাড় মারলেও কিছু হবে না। ভাই একটা জিনিস মনে রাখবেন, গ্লাস ইজ গ্লাস, ইট ব্রেকস। অলরাইট, এবার ডিসপ্লে নিয়ে আলাপ করা যাক। এখানে তারা ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করেছে। সি সিরিজের ম্যাক্সিমাম ফোনে আমরা দেখছি যে এইচডি প্লাস ডিসপ্লে থাকতো এবং আমরা অনেক সমালোচনা করতাম। ইভেন সি সিরিজের 20,000 টাকার ওপরের ফোনেও কিন্তু দেখতাম এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করতো রিয়েলমি। সো সেই জায়গা থেকে তারা সরে এসেছে, থ্যাঙ্কস ফর দ্যাট। এখানে 6.72 ইঞ্চির একটা ফুল এইচডি IPS প্যানেল তারা ব্যবহার করেছে। রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ। এটা 120 হার্জ হলে আরো বেটার আউটপুট দিতে পারতো। ব্রাইটনেস নিয়ে একটু কমপ্লেন আছে আমার। টিপিক্যাল ব্রাইটনেস 580 নিটস, হাই ব্রাইটনেস মোডে 690 পর্যন্ত এই ম্যাক্সিমাম উঠতে পারবে। সো আউটডোরে গেলে মাঝে মাঝে আপনাকে স্ট্রাগল করতে হবে, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে। তবে ডিসপ্লের কালার থেকে শুরু করে এর যে ভিভিডনেস, এর যে স্যাচুরেশন, সবকিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে ইনডোর কন্ডিশনে। নাও সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, আর সেটা হচ্ছে এর হার্ডওয়্যার কনফিগারেশন। এখানে ব্র্যান্ড নিউ একটা চিপসেট তারা ব্যবহার করেছে, যেটার নাম হচ্ছে Helio G92 Max। আজকাল কিন্তু এই 19-20 হাজার টাকা প্রাইস সেগমেন্টের ফোনগুলোতে G100 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য আরও অনেক ভালো ভালো ফিচার আছে। সো রিয়েলমির 20,000 টাকা দামের এই ফোনটাতে আমার মনে হয় আরও বেটার চিপসেট দেওয়া উচিত ছিল। বাই দ্য ওয়ে, মেমোরি দুইটা ভেরিয়েন্ট থাকবে, 8/128 এবং 8/256। মেমোরি কার্ড ব্যবহার করার জন্য এখানে ডেডিকেটেড স্লটও আপনি পেয়ে যাবেন। সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার কাছে বেঠিক মনে হয়েছে, সেটা হলো ভাই এর স্টোরেজ ভেরিয়েন্ট। এখানে eMMC 5.1 ভেরিয়েন্ট ব্যবহার করা হয়েছে। 20,000 টাকা দামের একটা ফোন 2025 সাল আসবে করতেছে, এখানে এসে না এই জিনিসটা কোনোভাবে মানাচ্ছে না। আমার মনে হয় এখানে
অন্তত UFS 2.2 স্টোরেজ ভেরিয়েন্ট ব্যবহার করা উচিত ছিল। অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে Realme UI 5.0 পেয়ে যাবেন এবং সফটওয়্যারটা ভালো ভাই, নিট অ্যান্ড ক্লিন। বাট ঝামেলাটা হয়ে গিয়েছে অন্য জায়গায় ভাই, মানে G92 Max তো একেবারে নতুন ব্র্যান্ড নিউ চিপসেট। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সফটওয়্যারের সঙ্গে এই চিপসেটটা খুব একটা ম্যাচ করছে না, আর একটু বেশি অপটিমাইজেশন দরকার ছিল। খেয়াল করে দেখেন এর যে UI, এটা কিন্তু বেশ হেভি মনে হলো আমার কাছে। 5 জিবির মতো স্টোরেজ ও নিজেই দখল করে বসে আছে। পারফরমেন্স টেস্ট করতে গিয়ে আমরা খেয়াল করেছি বেশ কিছু জায়গায় ভালোই ল্যাগ করেছে, মাঝে মাঝে অ্যাপগুলো রান করতে স্ট্রাগল করেছে। অ্যাপ ওপেনিং টাইমও আমাদের এক্সপেকটেশনের চাইতে একটু বেশি ডিলেই মনে হলো। সেই সঙ্গে এর যে মাল্টিটাস্কিং পারফরমেন্স সেটা এভারেজ লাগলো আমাদের চোখে। র্যাম ম্যানেজমেন্ট ওকে, বাট দিস ইজ নট দ্য বেস্ট। আমি আশা করবো সামনে কোনো একটা আপডেটে রিয়েলমি এইটাকে আরেকটু অপটিমাইজ করবে, যাতে করে এই নতুন চিপসেটের সঙ্গে ও আসলে সিঙ্ক করতে পারে। টকিং অ্যাবাউট গেমিং, দিস ইজ নট এ গেমিং ফোন। সো যারা গেমিং এর জন্য এই ফোনটা কিনবেন তাদেরকে আমি রিকমেন্ড করবো না। আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি, যেমন কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, পাবজি, এবং আমাদের কাছে মনে হয়েছে যে এইটা শখের গেমারদের জন্য ঠিক আছে। অনেক কম্প্রোমাইজ করতে হবে আপনাকে, হাই সেটিংসে তো খেলতে পারবেনই না, ফ্রেম রেট অনেক কমিয়ে রাখতে হবে, গেম প্লে মোটামুটি, মাঝে মাঝে একটু হিকআপ করে। ব্যাটারি কনজাম্পশন অবশ্য আমাদের কাছে এভারেজের চাইতে একটু বেশি মনে হলো, কারণ এটা 12 ন্যানোমিটারের একটা চিপসেট এবং স্লাইটলি হিট জেনারেট করতে দেখেছি আমরা, যদিও সেটাকে আমাদের কাছে ওয়ারিড হওয়ার মতো মনে হয় নাই। বেটার কন্ট্রোলিং এর জন্য অবশ্য তারা জাইরোস্কোপও দিয়ে দিয়েছে, যেটা একটা ভালো দিক মনে হয়েছে আমার কাছে। সো আপনি যদি বেটার গেমিং পারফরমেন্স চান তাহলে হয়তো এই ফোনটা আপনার জন্য না। AnTuTu টেস্টে স্কোর এসেছে 2,63,691, গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 437 এবং মাল্টি করে 1,369। ওয়েল 20,000 টাকা প্রাইস সেগমেন্টের অনেক ফোনে আজকাল 4 লাখের ওপরে স্কোর আসে। এই চারটার দিকে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু Realme C75 এর অবস্থা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। তবে Realme নিজস্ব C সিরিজের ফোনের সঙ্গে যদি একটু কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে দাম বিবেচনা এই ফোনটা ওপরের তালিকাতেই রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি তারা এখানে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার ব্যবহার করেছে। ওয়েল ক্যামেরার কোয়ালিটি ডিসেন্ট, মানে দিস ইজ নট দ্য বেস্ট। এই বাজেটের ফোনগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লাইট হাংরি হয় লেন্সগুলা, এটাও তার ব্যতিক্রম নয়। ভালো আলো দিতে পারলে ও ভালো ছবি আপনাকে দিবে, আলো কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ছবিতে ডিটেইলের ঘাটতি শুরু হবে, শাটার স্পিড স্লো হয়ে যাবে। ডাইনামিক রেঞ্জটা আমি আরেকটু বেটার আশা করেছিলাম, সেই সঙ্গে এর যে হোয়াইট ব্যালেন্স বা এক্সপোজার কন্ট্রোল এটাও আরেকটু বেটার হতে পারতো। অবশ্য দাম বিবেচনায় এই ফোনের ছবির কোয়ালিটিকে খুব বেশি খারাপ বলার সুযোগ নাই, তবে খুব বেশি এক্সাইটেড হওয়ার মতো তেমন কিছু আমরা পাই নাই। তবে পার্সোনালি আমার কাছে এর সেলফি কোয়ালিটি বেশ ভালোই লেগেছে। মাত্র 8 মেগাপিক্সেলের হলেও ছবির কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ। তবে খানিকটা হতাশ হয়েছি আমরা এর ভিডিওগ্রাফিতে এসে। চিপসেটে কিন্তু 60 FPS এবং 2K রেজুলেশনে রেকর্ড করার সুবিধা আছে, কিন্তু Realme ওইটা দেয় নাই ভাই। সেই সঙ্গে নেই কোনো স্টাবিলাইজেশন। এর ফলে এই ফোনের ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স খুব একটা সুবিধার আমাদের কাছে অন্তত মনে হয় নাই। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 FPS এ। ফোনে কোনো সেকেন্ডারি মাইক নাই, এটা নিয়ে একসময় আমরা অনেক সমালোচনা করতাম, বাট ভাই এখন সেই দিন আর নাই। এই জিনিসটা শিফট হয়ে গেছে AI-তে, এবং AI প্রসেসিংয়ে ভয়েস কোয়ালিটি কিন্তু এই সেকেন্ডারি মাইকের চাইতেও আরো বেটার হয়ে গেছে এখন। সো এটার মাইক্রোফোন কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নাই আমার। তবে কমপ্লেন আছে যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে এর লাউড স্পিকার। ভাই লাউড স্পিকার আপ টু দ্য মার্ক না, এখানে স্টেরিও কোনো স্পিকার ব্যবহার করা হয় নাই। আজকাল এই বাজেটের মোটামুটি অনেক ফোনে আমরা দেখতে পাচ্ছি। এবং ওয়্যারলেস সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য আমরা বেছে নিয়েছি সাউন্ড পিটসের T3 Pro, সেই সাথে অ্যাপল এয়ারপডস Pro 2 দিয়েও টেস্ট করেছি আমরা। ওভারঅল বেশ ভালো পারফর্ম করেছে দুইটা ইয়ারফোনই। সেই সাথে এই ফোনের ফিঙ্গারপ্রিন্টটা আমরা খেয়াল করলাম যে সামান্য একটু ডিলে, এটা কি অ্যানিমেশন ডিলে নাকি আসলে সেন্সরটা স্লো কাজ করছে ঠিক বুঝতে পারছি না। তবে রিয়েলমির অন্যান্য ফোনে এর চাইতে বেটার পারফর্ম করতে আমরা দেখেছি। এই ফোনটাতে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকপোর্ট নাই, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। অবশ্যই এর পেছনে কারণ হচ্ছে এর IP রেটিং, সেটাও আমরা বুঝতে পেরেছি। অলরাইট, খুব বেশি কিছু আর বলার নাই। একটা 20,000 টাকা দামের ফোন, এর কাছ থেকে কি কি পেয়েছি আমরা, কি কি পাই নাই সেটা নিয়ে তো অলরেডি আলাপ করে ফেলেছি। সো আমার ফাইনাল যে ভার্ডিক্ট সেটা হচ্ছে যে ভাই এই ফোনটা হচ্ছে সেই ধরনের ক্রেতাদের জন্য যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, যাদের আসলে পারফরমেন্স নিয়ে এত বেশি মাথা ব্যথা নাই, খুব বেশি ছবিও তোলেন না এবং গেমিংও করেন না, বাট এমন একটা ফোন দরকার যেটা দীর্ঘদিন ভালো পারফর্ম করবে এবং হাত থেকে পড়লে যাতে ভাঙার চান্স একটু কম থাকে, সেই সঙ্গে যাতে ধুলো ঢুকে বা পানি ঢুকে ফোনটা নষ্ট না হয়ে যায়। তাদের জন্য এই ফোনটা ভাই চোখ বন্ধ করে এই মুহূর্তে বেশ ভালো একটা অপশন। সেই সাথে আপনার ব্যাটারি নিয়ে যদি একটু বেশি টেনশন থাকে তাহলে আমার মনে হয় এটা আপনার জন্য একটা ভালো চার্জ হতে পারে, কারণ এখানে 6000 mAh এর ব্যাটারির সঙ্গে আবার 45 ওয়াটের
ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। তবে আপনি যদি একদম সলিড পারফরমেন্স চান এবং আপনার হাত থেকে ফোন খুব একটা পড়ে না, আপনার এটা নিয়ে টেনশনই নাই, আপনার দরকার একদম পারফরমেন্স শুধু এবং ভালো ক্যামেরা দরকার, তাহলে ভাই এই ফোনটা আপনি ইগনোর করতে পারেন। তবে রিয়েলমিকে আমার একটা পরামর্শ, আর সেটা হচ্ছে যে এই ফোনের বেস ভেরিয়েন্ট হচ্ছে 8/128। এখানে আমার মনে হয় 6GB র্যামের একটা ভেরিয়েন্ট যদি যুক্ত করা যেত এবং দামটা আরেকটু কমিয়ে আনা যেত তাহলে অনেকের জন্য উপকার হতো। এবং 20,000 টাকা দাম আমার মনে হয় যে আজকাল যে সমস্ত ফোন আমরা দেখতেছি মার্কেটে ভাই মাথায় নষ্ট, সো একটু ওভারপ্রাইসড মনে হচ্ছে আমার কাছে। এটা যদি 18,000 টাকা দাম করা হতো এবং যদি 6/128 ভেরিয়েন্টের দাম 16,000 টাকা করা হতো তাহলে কাঁপাতো ভাই বাংলাদেশের মার্কেট এটা। এনিওয়ে দ্যাটস ইট প্রিয় দর্শক, আমাদের মতামত আমরা প্রকাশ করলাম। আপনার কি মনে হয় এই ফোনটা কোন দিক দিয়ে আপনার কাছে ভালো লেগেছে এবং কোন দিক দিয়ে খারাপ লেগেছে শুনতে চাই আপনার কাছ থেকে, একটু এখনই কমেন্ট করে ফেলুন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।